আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজে কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হল। সিধে চলে গেলুম ঝাঝা জংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই। পুরো সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশাওয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মের তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এই ভদ্রলোকের বয়স হবে বছর ৫০। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হল। সেদিন সন্ধ্যের কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের সুরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। কিসের গল্প হচ্ছে শুনি? অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। ও, ভূতের গল্প বুঝি? বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। বেশ ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কি কারণ শুনি? সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। সেই চেষ্টাই করব। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে দুজনে চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। গোবিন্দবাবু, চা খেয়ে যান। চা পান করতে রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটু দেরি করবার সময় নেই। কেন, আপনার এত তাড়াতাড়ি কিসের? মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। ডাক্তার, ঝাঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারেন? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলে আমি জানি, তার মানে গদাধরকে। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও তাকে আমি দেখেছি। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম। ঘরের ভেতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে, যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। আজকের রাত বোধহয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুরে কামড়েছে বোধহয়। তোমার ছেলেকে সেবা করে কে? বাবু, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসে, ওকে দেখাশোনা করেন তিনি। রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো, গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। যাক, কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার যে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে
পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার শাঁসির উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। কি এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম। টপ করে তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম, আর সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ শাঁসির উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভেতর থেকে সাত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি